আমরা ছিলাম হচ্ছে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে। দ্রুত বসে যান, কোনো কথা হবে না। এই যে আপনি এখানে কেন দ্রুত বসেন, কোনো কথা হবে না, ঠিক আছে? যে যেভাবে আসবে সেভাবে বসে যাবে। দেখেন, মূলত রাশিয়া এবং জাপানের মাঝে যে যুদ্ধটা সংগঠিত হয় সেটা হচ্ছে কোন দ্বীপ নিয়ে? কুরিল ও শাখালিন দ্বীপ নিয়ে। এই যুদ্ধে জয়লাভ করছে কে? জাপান। তাহলে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ কার অধীনে চলে যাবে? জাপানের অধীনে। তার মানে এই যুদ্ধের প্রেক্ষাপটে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ দখল করবে জাপান। কোশ্চেন হতে পারে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ বর্তমানে কার অধীনে? বর্তমানে কার অধীনে? একটা বিষয় খেয়াল করেন, আমরা বললাম যুদ্ধে যে জয়লাভ করবে সেই হচ্ছে কি হবে? মালিক হবে বা সেই অঞ্চলটা দখল করবে। এখন 1904-5 যুদ্ধে জয়লাভ করছে জাপান, কিন্তু তারপরে কি এই দুইটা শক্তির মাঝে যুদ্ধ হয়নি? সেটা কোন যুদ্ধ? যেখানে দুইটা রাষ্ট্র দুইটা গ্রুপে ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর সেই যুদ্ধে দেখেন একদিকে জাপান ছিল, অন্যদিকে রাশিয়া ছিল। সেই যুদ্ধে জয়লাভ করছে কে? রাশিয়া, মানে হচ্ছে মিত্র বাহিনী। তাহলে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কার অধীনে চলে যাবে? রাশিয়ার অধীনে চলে যাবে। তাহলে লেখেন বর্তমানে রাশিয়ার অধীনে। এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট সেন্সটাকে খাটাবেন। এরপর লেখেন ফকল্যান্ড যুদ্ধ। লেখেন ফকল্যান্ড যুদ্ধ 1982 সালে যুক্তরাজ্য ভার্সেস আর্জেন্টিনা। আর হচ্ছে অপর নাম হচ্ছে ম্যালভিনাস দ্বীপ। ফকল্যান্ড দ্বীপের অপর নাম হচ্ছে ম্যালভিনাস দ্বীপ। দেখেন ফকল্যান্ড দ্বীপ আমাদের একটা ভারতের সাথে দ্বন্দ্বপূর্ণ একটা দ্বীপ আছে না? কোনটা? দক্ষিণ তালপট্টি দ্বীপ। খেয়াল করে দেখবেন ভারতের সাথে আমাদের একটা দ্বীপ নিয়ে দ্বন্দ্ব আছে, সেই দ্বীপের নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি। আমরা বলি দক্ষিণ তালপট্টি, কিন্তু ভারত এটাকে বলে নিউমুর বা পূর্ব আশা। ঠিক তেমনি ভাবেই ফকল্যান্ড বলে ব্রিটেন, আর আর্জেন্টিনা কি বলে? ম্যালভিনাস দ্বীপ। তার মানে ফকল্যান্ড দ্বীপের অপর নাম কি? ম্যালভিনাস দ্বীপ। এই দ্বীপ নিয়ে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মাঝে যুদ্ধ হয় 1982 সালে। এই যুদ্ধে জয়লাভ করবে কে? অবশ্যই কে? যুক্তরাজ্য। তাহলে যুক্তরাজ্যের উপরে টিক চিহ্ন দেন। গুরুত্বপূর্ণ তথ্য এখানে লেখেন, এ সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থাচার। এ সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থাচার। তিনি ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী। মার্গারেট থাচার, তিনি হচ্ছে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী। খেয়াল করেন, যদি আপনারা আর্জেন্টিনা রাষ্ট্রটা দেখেন দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। এই আর্জেন্টিনা একদম পাশেই এখানে হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। এই দ্বীপটা ভৌগোলিকভাবে অবশ্যই আর্জেন্টিনার হওয়া উচিত, কিন্তু দখল করে রাখছে কে? যুক্তরাজ্য। এই জন্য 1982 সালে আর্জেন্টিনা এই দ্বীপে আক্রমণ করে দ্বীপটা দখল করে নেয়। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থাচার স্বয়ং যুক্তরাজ্য থেকে একটা নৌবহর পাঠায় কিছু কৌশল অবলম্বন করার মধ্য দিয়ে, যে কৌশলের কারণে স্বল্প সময়ের এই যুদ্ধে পুনরায় আবার যুক্তরাজ্য এই অঞ্চলটা কি করে নেয়? দ্বীপটা দখল করে নেয়। তাহলে এই যুদ্ধে জয়লাভ করছে কে? যুক্তরাজ্য। আর এক্ষেত্রে প্রধান অবদান কার?
মার্গারেট থাচার। এই জন্য তৎকালীন ব্রিটিশ প্রশাসক মার্গারেট থাচারকে একটা উপাধি প্রদান করে, সেটা হচ্ছে আয়রন লেডি বা লৌহ মানবী। তারা লেখেন যে তার উপাধি হচ্ছে আয়রন লেডি বা লৌহ মানবী, আয়রন লেডি বা লৌহ মানবী। আয়রন লেডি বা লৌহ মানবী। ইন্টারন্যাশনাল ল কি বলছে? দ্বীপটা কার? কার? আর্জেন্টিনার, কিন্তু দখল করে রাখছে কে? যুক্তরাজ্য। তার মানে আইন ও বাস্তবতার মাঝে একটা বিশাল কি আছে? গ্যাপ আছে। বুঝতে পারছেন? আইন বলছে একরকম, কিন্তু প্র্যাকটিস হচ্ছে কি ভিন্ন জিনিস। যেমন মানবাধিকার ল আছে, মানবাধিকার ঘোষণা করছেন, চুক্তি করছেন, কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানবাধিকার কি লঙ্ঘিত হচ্ছে না? যেমন দেখেন আরাকানে, তারপর হচ্ছে উইঘুরে, কাশ্মীরে, তারপরে বেলুচিস্তানে, বিভিন্ন জায়গায় কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? আন্তর্জাতিক সম্প্রদায় কোনো ব্যবস্থা গ্রহণ করছে? কোন ব্যবস্থা গ্রহণ করছে? করে নাই। কিন্তু আফগানিস্তানে হচ্ছে, এটা নিয়ে কেন পড়তেছে? অন্যান্য জায়গায় হচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু আফগানিস্তানের বিষয় নিয়ে কেন হচ্ছে? কারণ কথা হচ্ছে এখানে ওই রাষ্ট্রের স্বার্থ আছে। ওই জায়গায় বললাম ন্যাশনাল ইন্টারেস্ট, এখানে স্বার্থটাই হচ্ছে কি বড় কথা। বুঝতে পারছেন? প্রতিটা জায়গায় দেখবেন যে আইন ও বাস্তবতার মাঝে একটা বিশাল ব্যবধান আছে, এখানে স্বার্থই হচ্ছে প্রধান কথা, অন্য কিছুই না। বুঝতে পারছেন? সেটা ইন্টারন্যাশনাল বলেন, ন্যাশনাল বলেন, আর আপনার পারিবারিক পর্যায়ে বলেন, সব জায়গায়। আপনি ন্যাশনাল পর্যায়ে যদি দেখেন, দেখেন যে এখন সকল রাতের রানীর বিচার হচ্ছে, তো দিনের রাজারা কোথায়? আইন কি শুধু রাতের রানীদের জন্য নাকি দিনের রাজাদের জন্য? আবার সবার জন্য সমান, কিন্তু প্র্যাকটিস কোথায় হচ্ছে? কথা বুঝতে পারছেন কিনা? তারপরে দেখেন আপনি আপনার পারিবারিক পর্যায়ে যদি দেখেন, তাহলে খেয়াল করে দেখেন যে আপনি যে নৈতিকতার কথা বলছেন, সেই নৈতিকতা যদি আপনি হচ্ছে বলেন, তাহলে আপনার পরিবারে আপনি কার কথাকে বেশি হচ্ছে প্রাধান্য দিবেন? কার কথাটাকে বেশি প্রাধান্য দিবেন পরিবারের? দেওয়ার কথা ছিল বাবা মার, কিন্তু দিচ্ছেন কাকে? ওই ফ্যামিলিতে যার হচ্ছে কন্ট্রিবিউশন, ইকোনমিক কন্ট্রিবিউশন বেশি। সে যদি বাবা হয় তাহলে বাবা, ভাই হলে ভাই, বোন হলে বোন। বুঝতে পারছেন? তার মানে আমরা কোথাও নৈতিকতাকে প্রাধান্য দেই না, সব জায়গায় কি স্বার্থকে প্রাধান্য দেই। ঠিক আছে? যেটাই হচ্ছে বাস্তববাদের মূল কথা। এরপরে লেখেন আফগানিস্তান যুদ্ধ। তারপরে হচ্ছে ইরাক যুদ্ধ 2001, 2003। আফগানিস্তান ভার্সেস ইউকে, তারপর হচ্ছে ইউএসএ। ঠিক আছে? আর এখানে হচ্ছে ইরাক, ইরাক ভার্সেস হচ্ছে সেম ইউএসএ ইউকে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুইটাতে একই। লেখেন আফগানিস্তান যুদ্ধ, তারপর ইরাক যুদ্ধ। আফগানিস্তান 2001, এখানে হচ্ছে 2003। এখানে আফগানিস্তান বনাম ইউএসএ ব্রিটেন, এখানে ইরাক বনাম ইউএসএ ব্রিটেন। আর দুইটার জন্যই হচ্ছে 9/11 পরবর্তী সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। লেখা শেষ? 9/11 পরবর্তী সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, ওয়ার এগেইনস্ট টেররিজম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, আপনাদের লেখা শেষ হলে ডান লিখবেন অনলাইনে যারা আছেন।
ওকে ডান। এখন খেয়াল করে দেখেন, আমরা সবাই স্নায়ু যুদ্ধের কথা শুনছি না? 1945 থেকে 1991 সাল পর্যন্ত স্নায়ু যুদ্ধ বিদ্যমান ছিল। এই স্নায়ু যুদ্ধ যখন শেষ হয়, মানে শুরু চলমান ছিল, তখন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। যখন 91 সালে শেষ হয়ে যাচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো প্রতিপক্ষ নাই। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত গবেষক স্যামুয়েল পি হান্টিংটন একটা বিখ্যাত গ্রন্থ রচনা করছে, যার নাম ছিল দ্য ক্লাশ অফ সিভিলাইজেশনস। এই ক্লাশ অফ সিভিলাইজেশন সে 8টা সভ্যতার কথা বলছে। ল্যাটিন আমেরিকান সভ্যতা, ইসলামিক সভ্যতা, পশ্চিমা সভ্যতা, ভারতীয় সভ্যতা, অর্থোডক্স সভ্যতা, এরকম 8টা সভ্যতার কথা বলছে। এখন আর একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ হবে না, এখন যুদ্ধ হবে একটা সভ্যতার সাথে আরেকটা সভ্যতার যুদ্ধ হবে। যেমন পশ্চিমা সভ্যতার সাথে কি ইসলামিক সভ্যতার। তার এই থিওরিটা দেওয়ার কিছুদিন পরেই দেখা যাচ্ছে আসলে বাস্তবে মিলে যাচ্ছে। কি হচ্ছে? সভ্যতার সাথে সভ্যতার যুদ্ধ হচ্ছে। এখন এই গ্রন্থ যখন রচনা করেন, খেয়াল করে দেখেন, তখন সে বুঝতে পারছে যে এখন বর্তমান সময়ে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ না হওয়ার পেছনে প্রধান কারণ এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, যেখানে নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতৃত্বকে যদি টিকিয়ে রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর হৃদভূমিতে তার আধিপত্য বিস্তার করতে হবে, তার মানে মধ্যপ্রাচ্যে। কারণ হচ্ছে বর্তমান সভ্যতার চালিকা শক্তি হচ্ছে তেল সম্পদ। এই তেল সম্পদের উপর যদি আপনি আপনার আধিপত্যকে টিকিয়ে না রাখতে পারেন, তাহলে এই সভ্যতা কি হয়ে যাবে? অচল হয়ে পড়বে। এজন্য এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে রাখতে হবে। আর এই অঞ্চলের রাষ্ট্রগুলোই মূলত কি, সবই মুসলিম রাষ্ট্র। আর এই সময় 2001 সালে হঠাৎ করে, আরো অনেক ঘটনা আছে, বাট 2001 সালে হঠাৎ করে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের 11 তারিখে টুইন টাওয়ারে হামলা হচ্ছে। আর সেই হামলা দায়ভার চাপানো হচ্ছে মুসলিম গোষ্ঠীগুলোর উপরে। এর পূর্বে খেয়াল করে দেখেন, এই ঘটনার পূর্বে কখনো সন্ত্রাসবাদ বলতে মুসলিম সন্ত্রাসবাদকে বোঝানো হতো না। সন্ত্রাসবাদ বলতে যে কোনো ঘটনা যেটা সন্ত্রাসবাদের সাথে যায়, সেটাকে আমরা বলি সন্ত্রাসবাদ। কিন্তু এই ঘটনা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে, যদি বৌদ্ধরা কাউকে হত্যা করে আমরা সন্ত্রাসবাদ বলছি না, খ্রিস্টানরা আক্রমণ করলে সন্ত্রাসবাদ বলছি না, কিন্তু মুসলিমরা আক্রমণ করলে কি বলছি? সন্ত্রাসবাদ। তার মানে এই সময় শুধুমাত্র সন্ত্রাসবাদের ডাইমেনশন হচ্ছে মুসলিমদের সাথে। বুঝতে পারছেন কিনা? এখন এই সন্ত্রাসবাদের ক্ষেত্রে দায়ী করা হচ্ছে মুসলিম গোষ্ঠীগুলাকে। একটা জিনিস খেয়াল করে দেখেন, কোন যদি লয়ের স্টুডেন্ট থাকেন, ন্যাশনাল ল বা ডোমেস্টিক ল একই জিনিস, অথবা ইন্টারন্যাশনাল ল, যে কোনো লয়ে বলা হচ্ছে যে আমি যদি দোষ করে থাকি, তাহলে আমার এই দোষটা আপনাকে প্রমাণ করতে হবে, দেন আপনি বলতে পারবেন আমি দোষী। কিন্তু আমি নির্দোষ, এটা আমার প্রমাণ করা লাগবে না, অ্যাকর্ডিং টু ল। কথা বুঝতে পারছেন কিনা? আমি যদি বলি আমি নির্দোষ, আমাকে প্রমাণ করা লাগবে না, কিন্তু আমাকে যদি আপনি দোষ দিতে চান, কি করতে হবে? প্রমাণ করতে হবে। কিন্তু এই যে টুইন টাওয়ারের হামলার সাথে যে মুসলিম গোষ্ঠীগুলো দায়ী, এখানে কোনো প্রমাণ দেওয়া হয়নি। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে পারছেন? যেমন একটা বিষয় খেয়াল করে দেখেন, মনে করেন আমরা বললাম যে হচ্ছে, সাপোজ ধরে নিলাম যে আইএস বা এই কি বলে, এরা হচ্ছে জঙ্গি গোষ্ঠী। এখন কথা হচ্ছে, মনে করেন আইএস জঙ্গি গোষ্ঠী, এটা কি ইসলামিক জঙ্গি গোষ্ঠী, ঠিক কিনা? এখন ইসলামিক জঙ্গি গোষ্ঠী আমরা ধরে নিলাম, তাহলে ইসলামের প্রধান শত্রু কারা বা এদের প্রধান শত্রু কারা? ইহুদি খ্রিস্টান। রাষ্ট্র হিসেবে ধরলে ইসরায়েল, তারপরে হচ্ছে ইউএসএ। এই আইএস বা এই জঙ্গি গোষ্ঠীগুলো কখনো ইউএসএ বা ইসরায়েল আক্রমণ করছে? তার মানে বন্ধু কান্ট্রিতে আক্রমণ করে না, সরি শত্রু কান্ট্রিতে আক্রমণ করে না, সব বন্ধুদেরকে আক্রমণ করে। আমার কথা বোঝেন নাই? আপনি কি বন্ধুকে আক্রমণ করবেন নাকি শত্রুকে আক্রমণ করবেন? তাহলে এরা কাকে আক্রমণ করতেছে? আর যদি আপনারা পত্র পত্রিকা পড়ে থাকেন, তাহলে দেখবেন যে সবচেয়ে সর্বাধুনিক মানের অস্ত্র ইউজ করে হচ্ছে আইএস জঙ্গি গোষ্ঠীগুলোর মাঝে। তাহলে এই সর্বাধুনিক মানের অস্ত্র আমার বাংলাদেশ উৎপাদন করে, ভারত করে, পাকিস্তান করে, সৌদি আরব করে, কারা করে? তাহলে ওদের কাছে কেন যাচ্ছে না? শুধু ইসরায়েল না, পশ্চিমা কিছু রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল করে। তাহলে এদের কাছে কেন যাচ্ছে? আমার কথা বোঝেন নাই? কেন যাচ্ছে? তার মানে মোদ্দা কথা হচ্ছে, এই সন্ত্রাসবাদ বা এই জিনিসগুলো সবই ফেক। এখানে মেন বিষয় হচ্ছে আর্মস ট্রেড, বাণিজ্য করা, আর্মস বাণিজ্য করা। প্রতি বছর যে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এই রাষ্ট্রগুলো অস্ত্র উৎপাদন করে, এই ধরনের সমস্যা যদি না থাকে, আপনি অস্ত্র কিনবেন? আপনার দেশে আইএস নাই, কোন দেশে মনে করেন আইএস বা কোন ধরনের জঙ্গি গোষ্ঠী নাই, এই রাষ্ট্রগুলো অস্ত্র ক্রয় করবে? তাহলে ওরা যে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে অস্ত্র উৎপাদন করতেছে, সেটা কোথায় যাবে? এই খেয়াল করে দেখেন, এই আর্মস ট্রেডকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের বিভিন্ন বিষ প্রয়া আমাদের মতন তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে জেকে আছে। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে অস্ত্র বিজনেস যদি আমি টিকে রাখতে চাই, আমাকে বিভিন্ন জায়গায় কি করতে হবে? সমস্যা তৈরি করে রাখতে হবে। ঠিক আছে।
এটাই হচ্ছে মূল কথা, রাষ্ট্রীয় স্বার্থ। যেমন মনে করেন এখন হচ্ছে আফগানিস্তানের সমস্যা তৈরি হচ্ছে, এখন ইন্ডিয়া আফগানিস্তানে তালেবানকে দেখতে পারতেছে না, কারণ হচ্ছে আফগানিস্তানে তারা যে বিনিয়োগ করছে, তালেবানরা ক্ষমতায় আসার ফলে সেই বিনিয়োগটা হুমকির মুখে পড়ছে, এটা ভারতের জন্য সমস্যা, এই জন্য ভারত দেখতে পারছে না। কিন্তু পাকিস্তানের জন্য সুবিধা, এই জন্য পাকিস্তান তাদেরকে কি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে আমার রাষ্ট্রের জন্য যেটা সমস্যা আমার রাষ্ট্র সেটা গ্রহণ করবে। আমার রাষ্ট্রের জন্য যদি সুবিধা হয় তাহলে তারা তালেবানকে সাপোর্ট দিবে বা আফগানিস্তানকে সাপোর্ট দিবে। যদি মনে করে আফগানিস্তানে তালেবানকে কেন্দ্র করে আমার দেশে ধর্মীয় উগ্রতাবাদ জাগ্রত হতে পারে, তাহলে আমার রাষ্ট্র সাপোর্ট দিবে না। আমার কথা বুঝতে পারছেন না? রাষ্ট্র যেটা বলবে, এখানে সন্ত্রাসবাদ এই বিষয়গুলো ফেক। আমার কথা বোঝেন নাই? যদি বাংলাদেশ গভর্নমেন্ট মনে করে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে প্রচুর পরিমাণে ঔষধ লাগবে, আমরা প্রচুর পরিমাণে ঔষধ রপ্তানি করতে পারবো, তাহলে আমাদের সাপোর্ট দিবে, কারণ আমার বিজনেস করা দরকার, আমার দরকার স্বার্থ। আর আমার গভর্নমেন্ট যদি মনে করে না এখানে আমি ক্ষেত্র তৈরি করতে পারছি না, আরো আমার দেশে ধর্মীয় উগ্রতাবাদ জাগ্রত হতে পারে, তাহলে আমি এটা কি করব? আমি এটাকে স্বীকৃতি দিব না। বুঝতে পারছেন না? এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ভিতরে। এরপরে আসেন, আমাদের আপাতত যুদ্ধের ক্লাস শেষ। হ্যাঁ, এখন শান্তি প্রতিষ্ঠিত হবে। ওকে, এরপরে আসেন, লেখেন বিশ্ব ব্যবস্থা। না, এটা এমনি স্বাভাবিকভাবে লেখেন। হ্যাঁ, অবশ্যই আছে। দেখেন আরো অনেক যুদ্ধ আছে, কিন্তু কথা হচ্ছে কিছু যুদ্ধ আছে যেটা যদি আমি এখানে পড়াই আপনারা লিঙ্ক করতে পারবেন না, ধরতে পারবেন না, এজন্য সেটা অন্য একটা প্রসঙ্গের মধ্যে পড়ানো হচ্ছে। যেমন এই যে প্রসঙ্গ পড়াবো এর ভিতরে যুদ্ধ আছে, সেটা আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে, ঠিক আছে? যুদ্ধে বিজয়ীকে সারাদিন যদি হচ্ছে রাম রাম সীতারাম পড়েও যদি বলেন যে রামের বিষয়গুলো হচ্ছে সেরকম হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে বলছি যে যুক্তরাজ্য যেদিকেই থাকবে সেদিকেই কি হবে, বিজয়ী হবে, ঠিক আছে? ওকে, বিশ্ব ব্যবস্থা লেখেন। বিশ্ব ব্যবস্থা তিন ধরনের। আপনাদের যতগুলা লেকচার আছে সবচাইতে গুরুত্বপূর্ণ লেকচার হচ্ছে বিশ্ব ব্যবস্থা। এখান থেকে দেখবেন প্রতি বছর একটা দুইটা কোশ্চেন থাকবে। বিশ্ব ব্যবস্থা হচ্ছে তিন ধরনের। এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। স্যার আমেরিকা তো পরাজিত হয়ে চুক্তি করতে বাধ্য হয়েছে, সেটা তো সর্বশেষ পর্যায়ে। সেটাকে তো আমরা এই ইরাক যুদ্ধ তো এই আফগানিস্তান যুদ্ধ তো 2001 সালে শেষ হয়ে যাচ্ছে, এটা সর্বশেষ পর্যায়ে। যখন আফগানিস্তান নিয়ে আমরা আপনাদেরকে পড়াবো তখন এটা ডিটেল পড়তে পারবেন, ঠিক আছে? ওকে, এখন আসেন, আমরা বললাম বিশ্ব ব্যবস্থা হচ্ছে কয় ধরনের, তিন ধরনের, এক মেরু, দ্বিমেরু আর হচ্ছে বহুমেরু কেন্দ্রিক। খেয়াল করেন, যখন বিশ্ব ব্যবস্থা বা টোটাল বিশ্ব রাজনীতিটা একটা মাত্র রাষ্ট্র বা একটা সংস্থা বা একটা গ্রুপ নিয়ন্ত্রণ করবে তখন সেটাকে কি বলবো, এক মেরু কেন্দ্রিক। যখন টোটাল বিশ্ব ব্যবস্থা বা বিশ্ব রাজনীতি দুইটা গ্রুপের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হবে তখন সেটাকে আমরা কি বলবো, দ্বিমেরু কেন্দ্রিক। আর যখন অনেকগুলা গ্রুপ, অনেকগুলা দেশ, অনেকগুলা সংস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তখন সেটাকে কি বলবো, বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। জাস্ট বিষয়টা খেয়াল করেন। এখন কথা হচ্ছে 1945 থেকে 1991 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মানে পুঁজিবাদী গ্রুপ আর সমাজতান্ত্রিক গ্রুপের মাঝে স্নায়ু যুদ্ধ ছিল, এটাকে আমরা কি বলবো, দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে তখন কে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বা পুঁজিবাদী গ্রুপ। তাহলে তখনকার বিশ্ব ব্যবস্থাকে আমরা কি বলবো, এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। 1991 থেকে 2010-11 সাল পর্যন্ত এই এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ছিল। কিন্তু তার পরবর্তী সময় অর্থাৎ বর্তমান সময় যদি আমরা এখন দেখি তাহলে এখন বর্তমান সময়কে আমরা কি বলতে পারি, বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। একদিকে দেখেন ভারত,
অন্যদিকে চায়না, অন্যদিকে জাপান, অন্যদিকে যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়া, সবাই বিশ্ব রাজনীতিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, বিশ্ব রাজনীতিতে নিজের মতো করে হচ্ছে ভূমিকা পালন করতে চাচ্ছে। বর্তমান বিশ্ব ব্যবস্থাকে আমরা কি বলতে পারি? বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। ইন্টারন্যাশনাল পলিটিক্সে বলা হচ্ছে বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় যুদ্ধ বিগ্রহের পরিমাণ একটু বেশি হয়। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে যে সিচুয়েশন ছিল সেটাকেও আমরা বলতে পারি বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। এবং বর্তমান সময়ে দেখেন সিরিয়াতে যুদ্ধ চলমান, ইয়েমেনের যুদ্ধ চলমান, আফগানিস্তানের যুদ্ধ চলমান ছিল, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যুদ্ধ চলমান না, এই বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার কারণে। তাহলে বলা যাচ্ছে যে বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় কি হয়? যুদ্ধ বিগ্রহের পরিমাণ বেশি হয়, যেটা একটা বাংলায় প্রবাদ আছে, অধিক সন্ন্যাসীতে কি গাজন নষ্ট। ঠিক আছে, এখন আমাদের আজকের আলোচনার প্রধান বিষয় হচ্ছে দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। এই দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্নায়ু যুদ্ধ। আমরা সেই স্নায়ু যুদ্ধ নিয়ে আলোচনা করব। লেখেন স্নায়ু যুদ্ধ। এখন স্নায়ু যুদ্ধের নাম তো আপনারা অনেক শুনছেন না? বাট আজকে দেখবেন স্নায়ু যুদ্ধ কাকে বলে, স্নায়ু যুদ্ধ কি জিনিস। ঠিক আছে, দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সকল রাষ্ট্র পরাজিত হয়েছে এই সকল রাষ্ট্রগুলোর নাম বলেন আপনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সকল রাষ্ট্রগুলো পরাজিত হচ্ছে, অনলাইনে যারা আছেন, অফলাইনে যারা আছেন, বলেন। জাপান, জার্মানি, ইতালি। আর যারা হচ্ছে জয়লাভ করছে, ইউএসএ, দেখেন ইউএসএ, ইউকে, তারপরে হচ্ছে ফ্রান্স, তারপরে হচ্ছে কি রাশিয়া, বা এটাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলবো। ঠিক আছে, ইউএসএসআর। ওকে, হ্যাঁ অনলাইনে সবাই ঠিক লিখছেন। ওকে, এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে আমরা 4টা রাষ্ট্র ধরলাম, আরো আছে বাট 4টা ধরলাম, এখানে 3টা ধরলাম। এখন দেখবেন আমি আপনাদেরকে বলছি যুদ্ধের পরে একটা কি হবে? চুক্তি হবে। চুক্তির বিষয় বলি কি? পরাজিত শক্তির কাছ থেকে কি আদায় করবে? ক্ষতিপূরণ আদায় করবে। তখন পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। এই আদায়টা কেমন হতে পারে? যে ওই যারা পরাজিত হচ্ছে তাদের ভূখণ্ড দখল করা, তাদের কলোনি দখল করা, কার্যক্ষেত্রে ওই রাষ্ট্রটাকে দখল করা। এখন মনে করেন পরাজিত শক্তি আমরা দেখলাম জাপান বা জার্মানি। জার্মানি দখল করবে, কারা করবে? এই 4টা রাষ্ট্র করবে না? এখন মনে করেন এই 4টা রাষ্ট্র হচ্ছে কি করবে? দখল করবে জার্মানি। কিন্তু ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, 3জনের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা কি? কি? পুঁজিবাদ। আর সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র। এখন কথা হচ্ছে আমরা যে জার্মানি দখল করলাম, এই জার্মানির সমাজ ব্যবস্থা এখন কি হবে? পুঁজিবাদ হবে নাকি সমাজতন্ত্র হবে? কারণ তো এরা সবাই মিলে দখল করবে, ঠিক না? সবাই মিলে তো দখল করবে। তাহলে এই জার্মানির সমাজ ব্যবস্থা কি হবে? খেয়াল করে দেখেন, পুঁজিবাদ হবে না সমাজতন্ত্র হবে? খেয়াল করে দেখেন, এই জার্মানিতে পুঁজিবাদ হবে না সমাজতন্ত্র হবে, এটাকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মাঝে কি তৈরি হচ্ছে? দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই দ্বন্দ্বকে বলা হচ্ছে আদর্শগত দ্বন্দ্ব। কি বলা হচ্ছে? আদর্শগত দ্বন্দ্ব। একই সাথে এই জার্মান রাষ্ট্রে কার আধিপত্য বিস্তার হবে সেটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে কি হচ্ছে? দ্বন্দ্ব হচ্ছে না? তার মানে দ্বন্দ্ব কয় প্রকারের? এক আমরা দেখলাম আদর্শগত দ্বন্দ্ব, আর একটা কি? আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব। এই আদর্শগত দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের মধ্য দিয়ে এই পুঁজিবাদী আর অন্যদিকে সমাজতান্ত্রিক গ্রুপের মাঝে যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধের নামই হচ্ছে স্নায়ু যুদ্ধ। মনে থাকবে? তাহলে লেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক গ্রুপের মাঝে, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক গ্রুপের মাঝে, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক গ্রুপের মাঝে যে দ্বন্দ্ব শুরু হয়, যে দ্বন্দ্ব শুরু হয় তার মধ্য দিয়ে স্নায়ু যুদ্ধের সূত্রপাত হয়। তার মধ্য দিয়ে স্নায়ু যুদ্ধের সূত্রপাত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক গ্রুপের মাঝে যে আদর্শগত দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের মাধ্যমে যে দ্বন্দ্ব বা যুদ্ধের সূত্রপাত হয় সেটাকে কি বলা হচ্ছে? স্নায়ু যুদ্ধ বলা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, লিখছেন? তাহলে আমরা দেখলাম স্নায়ু যুদ্ধ হচ্ছে মূলত কোনটাকে কেন্দ্র করে? আদর্শগত দ্বন্দ্ব আর হচ্ছে কি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের মাধ্যমে এই স্নায়ু যুদ্ধ চলমান ছিল। দেখেন, স্নায়ু যুদ্ধ চলমান ছিল 1945 থেকে 1991 সাল পর্যন্ত। আচ্ছা, পুঁজিবাদ কি সমাজতন্ত্র কি? আচ্ছা, জাস্ট আমি একটু একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। দেখেন, পুঁজিবাদ আর সমাজতন্ত্র মেইনলি পার্থক্য হচ্ছে, পুঁজিবাদে বলা হচ্ছে যে এখানে উৎপাদনের উপকরণ সবই হচ্ছে স্বাধীন থাকবে, এখানে দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে না, উৎপাদনের উপকরণের ভিত্তিতে দ্রব্যমূল্যের দাম নির্ধারিত হবে। তার মানে চাহিদা যোগানের ভিত্তিতে কি হবে? দাম নির্ধারিত হবে। এখানে রাষ্ট্র কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, সবকিছুই কি থাকবে? স্বাধীন থাকবে, মুক্ত বাজার থাকবে। কিন্তু সমাজতন্ত্রে বলা হচ্ছে রাষ্ট্র কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। সবকিছু কে নিয়ন্ত্রণ করবে? রাষ্ট্র। এখানে উৎপাদনের উপকরণ বলেন, যা কিছু বলেন, দ্রব্যমূল্য বলেন, সবই কে নিয়ন্ত্রণ করবে? রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। বুঝতে পারছেন কিনা? তাহলে আপনাদের দেশে কি আছে? পুঁজিবাদ আছে? শিওর আপনারা? খেয়াল করে দেখেন, আমাদের দেশে আরো একটা বিষয় বলি, দেখেন একটু খেয়াল রাখেন। পুঁজিবাদে হচ্ছে ব্যক্তি মালিকানা থাকবে, সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানা থাকবে। ঠিক আছে, আমাদের দেশে কি মালিকানা আছে? ব্যক্তি মালিকানা আছে না? আবার পাহাড় বিভিন্ন জায়গায় কি সরকারের মালিকানা আছে না? আবার আপনারা চাহিদা যোগানের ভিত্তিতে দ্রব্যমূল্যের দাম নির্ধারিত হয়, আবার রমজান মাসে সরকার কি নির্ধারণ করে দেয় না? তার মানে আমরা কি আছি? মিশ্র। না সমাজতন্ত্র না পুঁজিবাদ, কি হবে? মিশ্র হবে। ঠিক আছে, খেয়াল রাখবেন। ওকে, এখন আসেন লেখেন পক্ষ সমূহ। কারণ যুদ্ধ তো দুইটা গ্রুপের মাঝে হবে নাকি? পক্ষ সমূহ। এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, স্নায়ু যুদ্ধ কাকে বলে একটু বোঝায়। সেটা হচ্ছে যুদ্ধ যুদ্ধ ভাব, কিন্তু যুদ্ধ নয়। আমরা অন্য সকল যুদ্ধ কি দেখলাম? যুদ্ধ হবে, কিন্তু এখানে কি হবে? যুদ্ধ যুদ্ধ ভাব, কিন্তু কি নয়? যুদ্ধ নয়, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। সেটাকে কি বলা হচ্ছে? স্নায়ু যুদ্ধ। যেমন দেখেন, আপনারা ক্লাসে যখন যাবেন, কলেজ বা বিভিন্ন জায়গায়, দেখবেন যে দুইটা গ্রুপ থাকে না? একটা গ্রুপ আর একটা গ্রুপে কি করতে পারে না, সহ্য করতে পারে না, একটা মানসিক কি থাকে? দ্বন্দ্ব থাকে। বুঝতে পারছেন? সেটাকে কি বলা হচ্ছে? স্নায়ু যুদ্ধ। মানে স্নায়ু চাপে ভোগে, যে এই মনে হচ্ছে আমাকে আক্রমণ করবে এই রাষ্ট্রগুলা। বুঝতে পারছেন কিনা? এক গ্রুপ মনে করে যে এই মনে হচ্ছে আমাকে আক্রমণ করবে, আর ওরা মনে করে যে এই মনে হচ্ছে আক্রমণ করবে। এই যে স্নায়ু চাপ, এখান থেকেই মূলত স্নায়ু যুদ্ধের কথাটা বলা হচ্ছে। স্নায়ু চাপ কি জিনিস পরীক্ষার আগ মুহূর্তে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? পরীক্ষার আগ মুহূর্তে বুঝতে পারবেন। আমি যখন ফার্স্ট টাইম প্রিলিমিনারি পরীক্ষা দেই, রাত্রে ঘুমাতে গেছি 11টার সময়, সেই ঘুম আসছে আমার রাত 3টার সময়। এখন আসেন পক্ষ সমূহ। এক হচ্ছে পুঁজিবাদী গ্রুপ, আর দুই হচ্ছে সমাজতান্ত্রিক গ্রুপ। আর যারা বিসিএস এর ভাইবা দিবেন তারা আরো বুঝতে পারবেন যে হচ্ছে স্নায়ুচাপ কাকে বলা হয়। আমি যখন ভাইবা দিই ফার্স্ট টাইম, তখন হচ্ছে ওখানে যাওয়ার পরে একটা বিশাল কনফারেন্স রুমে আমাদের রাখা হয়। এখন রাখার পরে চেয়ারে বসে আছি, হাত পা তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দেখি যে হচ্ছে অনেক ভাইয়া, তারপরে আপু, তারা হচ্ছে সব ঔষধ খাচ্ছে। ঠিক আছে, ওখান থেকে পানি নিয়ে ঔষধ খাচ্ছে। আমি বললাম, ভাই এরা কি সবাই রোগী, সবাই ঔষধ খাচ্ছে? বলে না, অধিকাংশই হচ্ছে ইন্ডোভার 10 খাচ্ছে, মানে স্নায়ু চাপটাকে কমায় কমায় রাখার জন্য। না, বিসিএস এর ভাইবাকে স্নায়ু যুদ্ধ বলতে পারবেন না, বাট স্নায়ু চাপে ভুগবেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। এখন আসেন, আমরা বললাম দুইটা গ্রুপ, একটা হচ্ছে পুঁজিবাদী গ্রুপ আর একটা কি সমাজতান্ত্রিক গ্রুপ। পুঁজিবাদী গ্রুপের নেতৃত্ব হচ্ছে ইউএসএ। সমাজতান্ত্রিক গ্রুপের নেতৃত্ব হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, নট রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক।
অন্যান্য দেশ ব্রিটেন, ফ্রান্স, কানাডা, পর্তুগাল, নেদারল্যান্ড, পশ্চিম জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আরো অনেক রাষ্ট্র আছে, বাট আমরা গুরুত্বপূর্ণ গুলো লিখলাম। এখানে অন্যান্য রাষ্ট্র হচ্ছে চীন, কিউবা, ভিয়েতনাম, পূর্ব জার্মানি, পোল্যান্ড, লেখার দরকার নাই এখানে, ঠিক আছে, হাঙ্গেরি, ইটিসি। দেখেন এই বিষয়গুলো হচ্ছে অনেক জটিল, বাট আপনাদেরকে বোঝানোর সুবিধার থাকে আমাকে কিছু বিষয় বাদ দিতে হচ্ছে, কিছু বিষয় সংযোজন করতে হচ্ছে, বুঝতে পারছেন, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। না হলে ওইভাবে যদি বোঝানো হয় তাহলে বুঝতে পারবেন। বিশ্ব রাজনীতির 100 বছর বইটা যারা পড়ছেন একটু খেয়াল করে দেখবেন প্রথম 1-2 বার কেমন কঠিন লাগে, ঠিক আছে। এটা হচ্ছে পশ্চিম জার্মানি আর এটা হচ্ছে পূর্ব জার্মানি। স্যার ইউএসএসআর মানে কি? ইউএসএসআর মানে হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যেটা হচ্ছে আপনার আগে নাম ছিল, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন বলা হতো, ঠিক আছে। আচ্ছা, এনজেড দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড বললাম। আচ্ছা, এতটুকু তো সবার লেখা শেষ। ওকে, এখন আমরা দেখব, একটু খেয়াল করে দেখেন, এখানে কানাডা, এখানে ইউএসএ, এখানে হচ্ছে মেক্সিকো, তার নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। তারপর আটলান্টিক মহাসাগর, ইউরোপিয়ান ইউনিয়ন মানে ইউরোপের রাষ্ট্রসমূহ, তারপরে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এখন একটু একটা বিষয়ের দিকে দেখেন, পুঁজিবাদী গ্রুপের নেতৃত্ব দিচ্ছে ইউএসএ, সমাজতান্ত্রিক গ্রুপের নেতৃত্ব দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তাহলে ইউএসএ শত্রু কারা? শুধু সোভিয়েত ইউনিয়ন? এই টোটাল গ্রুপ কি ইউএসএ শত্রু? তাহলে সোভিয়েত ইউনিয়নের শত্রু কারা? এই টোটাল গ্রুপ, কিন্তু প্রধান শত্রু হচ্ছে ইউএসএ, ঠিক না? এতটুকু তো ক্লিয়ার। এখন দেখেন, এখানে ইউএসএ, এখানে সোভিয়েত ইউনিয়ন, এখানে আটলান্টিক মহাসাগর, এখানে ইউরোপের রাষ্ট্রসমূহ। এখন এই সময় পৃথিবীতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক অস্ত্র ছিল, আর কারো কাছে ছিল না। আর পারমাণবিক অস্ত্র যাদের কাছে থাকবে তারা সবচেয়ে কি হবে? শক্তিশালী। এই অস্ত্রের ভয় দেখিয়ে বা এই অস্ত্রের আক্রমণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আক্রমণ করে সেই সকল রাষ্ট্রগুলো তারা দখল করতে পারে। যেমন জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভয় দেখায় কি করছে? দমন করছে না? তার মানে এই পারমাণবিক অস্ত্র দিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল কি করতে পারি? দখল করতে পারি। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এই ইউএস এর গ্রুপের রাষ্ট্রগুলো ব্রিটেন, ফ্রান্স, তারপরে হচ্ছে পর্তুগাল, নেদারল্যান্ড, পূর্ব জার্মানি, এগুলো সবই কি ইউরোপের না? ঠিক না? তাহলে সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে এই অঞ্চল কি করবে? দখল করতে থাকবে, ভয় ভয় দেখায়, কারণ কি এরা শত্রু। তাহলে সেক্ষেত্রে এখন ইউএস এর উচিত কি হবে? এদের নিরাপত্তা নিশ্চিত করা, কারণ এই রাষ্ট্রগুলো তো হচ্ছে ইউএস এর গ্রুপে। ইউএসএ যদি এদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে এই রাষ্ট্রগুলো কার গ্রুপে যোগদান করবে? সোভিয়েত ইউনিয়নে, অথবা সোভিয়েত ইউনিয়ন এই রাষ্ট্রগুলো কি করবে? দখল করবে। তাহলে ইউএস এর এখন উচিত কি হবে? এদের নিরাপত্তা নিশ্চিত করা। এই মার্কিন যুক্তরাষ্ট্র এই ইউরোপের মানে হচ্ছে এই পুঁজিবাদী রাষ্ট্র, মানে যেগুলো বন্ধু রাষ্ট্র, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য 1949 সালে একটা সংস্থা প্রতিষ্ঠা করে। যে সংস্থার নাম কি ছিল? ন্যাটো। যে সংস্থার নাম কি ছিল? ন্যাটো। তাহলে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ চার্ট শেষ, এখন নিচে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্রগুলোর
মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 1949 সালে 4 এপ্রিল 1949 সালে 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠা করে। এপ্রিল কি প্রতিষ্ঠা করে? ন্যাটো। এরপর লেখেন এক নজরে ন্যাটো। ন্যাটো সম্পর্কে যত ইনফরমেশন আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমরা দেখে নেব। এক নজরে ন্যাটো। এক নজরে ন্যাটো লিখে এভাবে দাগ দিয়ে দিয়ে লিখবেন। পূর্ণরূপ, পূর্ণরূপ কি হচ্ছে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা 1949 সালের 4 এপ্রিল। প্রতিষ্ঠা হচ্ছে 1949 সালের 4 এপ্রিল। 1949, ঠিক আছে। 1949 সালের 4 এপ্রিল। ধরন লেখেন ধরন। ন্যাটো কোন ধরনের সংস্থা? সামরিক সংস্থা। কোশ্চেন হবে ন্যাটো কোন ধরনের সংস্থা? এক, সামরিক সংস্থা। সেকেন্ড হচ্ছে যৌথ প্রতিরক্ষামূলক সংস্থা। 3 হচ্ছে যৌথ নিরাপত্তামূলক সংস্থা। অ্যান্সার হচ্ছে অল, মানে কি সবগুলোই। কারণ খেয়াল করে দেখেন, একটু একটা বিষয় দেখেন, আমরা নিরাপত্তার জন্য কি করলাম? ন্যাটো প্রতিষ্ঠা করলাম না? এই রাষ্ট্রগুলো কি করতে হবে? নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা কোন উপায়ে আমরা নিশ্চিত করতে পারি? আমাদের যে প্রধানমন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট, এদের নিরাপত্তা আমরা কোন উপায়ে দেই? সামরিক উপায়ে না, কারণ সশস্ত্র গার্ড থাকে না, তার মানে কি সামরিক উপায়ে প্রদান করি। একই সাথে ন্যাটোর আর্টিকেল 5 বলা হচ্ছে ন্যাটোভুক্ত কোনো একটি রাষ্ট্র যদি সমাজতান্ত্রিক কোন রাষ্ট্রের দ্বারা আক্রান্তের শিকার হয়, তাহলে এই সকল রাষ্ট্র একত্রিত হয়ে তা প্রতিহত করবে। তাহলে যেহেতু এরা একত্রিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করছে, এটাকে আমরা বলতে পারি যৌথ নিরাপত্তামূলক বা যৌথ প্রতিরক্ষামূলক, পারি কিনা? তাহলে ধরন লেখেন সামরিক, যৌথ নিরাপত্তামূলক এবং যৌথ প্রতিরক্ষামূলক। যৌথ প্রতিরক্ষামূলক। আর যৌথ প্রতিরক্ষামূলক। প্রতিষ্ঠাকালীন সদস্য লেখেন প্রতিষ্ঠাকালীন সদস্য। প্রতিষ্ঠাকালীন সদস্য। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 12। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 12। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর হচ্ছে, প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর হচ্ছে, প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় বলতে পারবেন? প্যারিস, ফ্রান্স। প্যারিস, ফ্রান্স। প্যারিস, ফ্রান্স। একজন লিখছেন যে কি মেয়েদের দেখার সময় নাই, বোর্ড দেখান। ভাই এইভাবে আক্রমণাত্মক কথা বলা যাবে না, ঠিক আছে? হয়তো ওখান থেকে যেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে সে কোনো টেকনিক্যাল কারণের জন্য হয়তো দেখা যাচ্ছে ওই সময় ছবি দেখাচ্ছে, কিন্তু এই ধরনের আক্রমণাত্মক কথা বলা যাবে না। কারণ আপনারা হচ্ছে বিসিএস পরীক্ষা দিবেন, সামনে বিসিএস এর ভাইবা দিবেন বা বিভিন্ন চাকরির ভাইবা দিবেন। আপনাদের কথাবার্তা যদি এরকম তেরা টাইপের হয়, তাহলে ভাইবা বোর্ডে আপনাদের অবস্থা কেমন হবে একটু খেয়াল করে দেখেন। কথা বুঝতে পারছেন? আর এই জন্য হচ্ছে এই ধরনের বিহেভিয়ার গুলো আমাদের চেঞ্জ করা উচিত। আমি জাস্ট একটা কথা বলি, দেখেন একটা ছোট একটা উদাহরণ দেই। আমি যে বোর্ডে ভাইবা দেই ওই বোর্ডেই আমার একটা সিনিয়র ভাই ভাইবা দিছিল আমার ক্যাম্পাসের, এবং আমার দেখা চোখে ওই ভাইয়ের মতন মেধাবী স্টুডেন্ট আমি খুব খুব কম দেখছি। আমার ডিপার্টমেন্টে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল এবং সে ফার্স্ট টাইম বিসিএস প্রিলি দিয়ে বিসিএস রিটেন ভাইবা দিছে।
এবং আমরা সবাই তাকে খুবই শ্রদ্ধা করতাম, খুবই মেধাবী একজন ভাই ছিলেন, কিন্তু উনি একটু অহংকারী টাইপের ছিলেন। এখন তাকে ভাইবা বোর্ডে হচ্ছে কোশ্চেন করছে 10টা, সেই 10টা কোশ্চেনে সে অ্যান্সার করছে, 10টা কোশ্চেনের সে অ্যান্সার করছে। শেষে যে তাকে বলছে, তারা বুঝতে পারছে যে ছেলেটা ওভার কনফিডেন্ট, ঠিক আছে, এই জন্য তারা এটা বুঝতে পেরে তাকে কোশ্চেন করছে, বাবা তুমি কি পানি খাও? এখন উনি ওই যে তেরা টাইপের একটু বলে ফেলছে যে পানি কে না খায়। যখনই বলছে পানি কে না খায়, তখন বলছে যে আপনি যেতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? তারা মূলত তার পরীক্ষা করার জন্য, মনস্তাত্ত্বিক বিষয়টাকে পরীক্ষা করার জন্য কোশ্চেনটা করছে। আসলে তো আমরা পানি খাই না, পানি পান করি, কিন্তু যদিও সে বলতো যে জি স্যার আমরা পানি খাই, তারপরে কোনো সমস্যা ছিল না, বিনয়ের সাথে বললে কোনো সমস্যা ছিল না। কিন্তু এই যে তেরামি করে বলছেন, সাথে সাথে বের করে দিছে। ওই বিসিএস এ মাত্র আপনার হচ্ছে 7,000 ভাইবা দিছে, মাত্র 400 কতজন ফেল করছে, তার ভিতরে উনি একজন। আমার কথা বুঝতে পারছেন? উনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে আছেন। তো এই হচ্ছে বিষয়। এই জন্য হচ্ছে সাবধান থাকবেন, এই ধরনের কথাবার্তা বলা যাবে না প্রতিটা ক্ষেত্রেই। একটু বিনয়ের সাথে কথা বলেন, বলেন যে যে হচ্ছে বোর্ডটা দেখা গেলে আমাদের জন্য ভালো হতো। দেখেন একই জিনিস বাট ঘুরায় বলতেছেন, বুঝতে পারছেন না? আক্রমণাত্মক কথা বলা যাবে না। যেমন মনে করেন আপনাদের বিসিএস এর ভাইবা বোর্ডে কোশ্চেন করবে যে বলেন তো বর্তমান সরকারের 5টা সফলতা 5টা ব্যর্থতা বলেন। এখন সফলতা তোর কোনো কমতি নাই, আছে আপনাদের সামনে দৃশ্যমান অনেক সফলতা আছে, বলতে পারেন 5টা না 50টা। ব্যর্থতা কি বলবেন? যে স্যার কোনো ব্যর্থতা নাই, কিন্তু ওনারা তো বলেই দিচ্ছে যে 5টা ব্যর্থতা আপনাকে বলতে হবে, না বলতে পারলে তো আপনি ফেল। কথা বোঝেন নাই? কারণ আপনি যদি বলা শুরু করেন যে স্যার প্রশ্ন ফাঁস, তারপরে দুর্নীতি, তারপরে বেকারত্ব, দেখেন একই জিনিস জাস্ট একটু ঘুরায় বলেন, আপনি বলতেছেন বেকারত্বের হার হ্রাস করতে পারেন, আপনি এভাবে বলেন যে বেকারত্ব হ্রাসকরণে এই সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু এখনো সম্পূর্ণভাবে বেকারত্ব দূরীকরণ সম্ভব হয়নি। দেখেন তো আগেরটার এইটার ভিতরে পার্থক্য আছে কিনা? ওনার গায়ে লাগবে কি গায়ে লাগবে না, একটু খেয়াল করে দেখেন। এই জন্য পজিটিভ অ্যাঙ্গেলে যে কোনো কিছু আপনি হ্যান্ডেল করলে আপনি সফল হবেন। কিন্তু এই যে বললাম না আমাদের জাতীয় চরিত্র, যে আমরা অ্যাটাক করতে ভালোবাসি, বুঝতে পারছেন কিনা? এই জন্য এই ধরনের কথা বলা যাবে না বা এই ধরনের কাজ করা যাবে না, ঠিক আছে? এটা আপনাদের জন্য সমস্যা। কারণ আপনি হবেন জনগণের কি সেবক। আপনি ভাইবা বোর্ডে যদি এই আচরণ করেন, তো সাধারণ জনগণের সাথে আপনি কি করবেন বলেন? তাহলে আমরা বললাম যে প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। ওকে, এরপরে আসেন লেখেন বর্তমান সদস্য। বর্তমান সদস্য হচ্ছে 30। বর্তমান সদস্য 30। সর্বশেষ সদস্য হচ্ছে উত্তর মেসিডোনিয়া। সর্বশেষ হচ্ছে উত্তর মেসিডোনিয়া। লেখেন বর্তমান সদর দপ্তর। বর্তমান সদর দপ্তর, বর্তমান সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ব্রাসেলস, বেলজিয়াম। ব্রাসেলস, বেলজিয়াম। স্যার ধরনটা একটু বলবেন? আমি বললাম সামরিক, যৌথ নিরাপত্তামূলক, যৌথ প্রতিরক্ষামূলক সংস্থা, ঠিক আছে? আচ্ছা স্যার আপনার নাম্বারটা, আমার নাম্বারটা আপনার কোচিং থেকে নিয়ে নেবেন, জুবাইর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা এরপর আসেন ব্রাসেলস, বেলজিয়াম বললাম। এরপরে দেখেন একটা বিষয় খেয়াল করে দেখেন, সদর দপ্তর পূর্বে কোথায় ছিল? ফ্রান্সের প্যারিসে, কিন্তু বর্তমান বেলজিয়ামের ব্রাসেলসে। একটু একটা বিষয় খেয়াল করে দেখেন, এই ইউএস এর বন্ধু রাষ্ট্র হচ্ছে কে? ফ্রান্স। কিন্তু 60-এর দশকে এসে ফ্রান্স চিন্তা করছে যে আমি অর্থনৈতিকভাবে শক্তিশালী, আমার ভেটো ক্ষমতা আছে, আমি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তার মানে আমি সামরিক দিক থেকেও শক্তিশালী। তাহলে আমি কেন শুধুমাত্র এই ইউএস এর সাথে থাকার কারণে এই গ্রুপের শত্রুতার সম্মুখীন হব? আমার কোনো চিরস্থায়ী শত্রু নেই, আমার কোনো চিরস্থায়ী মিত্র নেই, আমার কাছে আমার স্বার্থটাই কি বড় কথা। এই জন্য সে এই ফ্রান্স এই সময় ইউএস এর গ্রুপ থেকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করা শুরু করে। কি শুরু করে? নিষ্ক্রিয় ভূমিকা পালন করা শুরু করে। তাহলে খেয়াল করে দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য কি প্রতিষ্ঠা করছে? ন্যাটো। আর তার সদর দপ্তর কোথায় করছে? ফ্রান্সের প্যারিসে। তাহলে সেই ফ্রান্সই যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে এই সদর দপ্তরে আর কোন সম্মেলন করা যাবে? যাবে না। বা ন্যাটো কি হয়ে পড়বে?
নিষ্ক্রিয় হয়ে পড়বে। তাহলে ন্যাটোকে সক্রিয় রাখতে হলে কি করতে হবে? সদর দপ্তর চেঞ্জ করতে হবে। এই জন্য সদর দপ্তর চেঞ্জ করে কোথায় নিয়ে যাচ্ছে? বেলজিয়ামের ব্রাসেলসে। তাহলে কোশ্চেন হতে পারে, ন্যাটোভুক্ত কোন রাষ্ট্রটি পূর্বে নিষ্ক্রিয় ছিল? ফ্রান্স। এখন দেখেন, এই স্নায়ু যুদ্ধের পতন ঘটছে কত সালে? 91। যখন পতন ঘটছে, স্নায়ু যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, তখন এই ইউএস, এই ফ্রান্স চিন্তা করছে এখন তার প্রতিপক্ষ নাই, আছে? তাহলে এখন আবার কি করতে পারি? এই গ্রুপে ব্যাক করতে পারি। ব্যাক করলে সমস্যা আছে? নাই। এই জন্য স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে ফ্রান্স আবার কি করে? ব্যাক করে। তার মানে পূর্বে নিষ্ক্রিয় ছিল, বর্তমানে কি সক্রিয়। কোন দেশ? ফ্রান্স। তাহলে লেখেন, পূর্বে নিষ্ক্রিয় ছিল, বর্তমানে সক্রিয়। স্যার উত্তর মেসিডোনিয়া সদস্যপদ তারিখ কত? এগুলো লাগবে না, এত কিছু পড়ার দরকার নাই। আমি আপনাদেরকে যেভাবে পড়াচ্ছি এভাবে দেখেন, ঠিক আছে? এই 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে না? তার মানে কি সমাজতান্ত্রিক গ্রুপের পতন ঘটছে, তাহলে তো স্নায়ু যুদ্ধ থাকবে কিভাবে? এরপরে লেখেন অফিসিয়াল ভাষা। হ্যাঁ ছিল, কিন্তু নিষ্ক্রিয় ছিল, ঠিক আছে, চুপচাপ। এরপরে লেখেন, না না ব্রাসেলসে আছে, আর চেঞ্জ করা হয় নাই। আমি তো আপনার বললাম না বর্তমান সদর দপ্তর, মানে কি এখনো আছে, ঠিক আছে। ওকে, এখন আসেন, কোথায় ছিলাম? অফিসিয়াল ভাষা কতটি? দেখেন, অফিসিয়াল ভাষা বের করার কিছু নিয়ম আছে, মুখস্থ করতে হবে না, কিছু নিয়ম আছে অফিসিয়াল ভাষা কিভাবে বের করব। একটা সংস্থা ধরলাম ন্যাটো, এই ন্যাটোতে যে কয়টা রাষ্ট্র আধিপত্যশালী শক্তিশালী তাদের ভাষায় কি হবে? অফিসিয়াল ভাষা হবে। বা ওই রাষ্ট্রগুলো যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা একটা সময় যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে তাদের ভাষা কি হবে? অফিসিয়াল ভাষা হবে। মনে থাকবে? এখন বিষয় খেয়াল করে দেখেন, এখানে আধিপত্যশালী রাষ্ট্র কয়টা? ইউএসএ, ব্রিটেন আর হচ্ছে ফ্রান্স। এবং এই অঞ্চলগুলো কেউ নিয়ন্ত্রণ করে? এরাই তো নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের অন্যদিকে যেতে হচ্ছে না। ইউএসএ আর ব্রিটেনের ভাষা কি? ইংরেজি। আর ফ্রান্সের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। তাহলে কয়টা হচ্ছে? দুইটা। তাহলে লেখেন অফিসিয়াল ভাষা হচ্ছে দুইটি। অফিসিয়াল ভাষা হচ্ছে দুইটি, ইংরেজি আর দুই হচ্ছে কি? ফ্রেঞ্চ। দেখেন, ইংরেজি ভাষায় আমরা ন্যাটোকে বলছি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার সংক্ষিপ্ত রূপ কি? ন্যাটো। ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশন দ্য ট্রিটি দ্য আটলান্টিক ইউ দ্য নর্থ। অর্গানাইজেশন দ্য ট্রিটি দ্য আটলান্টিক ইউ দ্য নর্থ। তাহলে সেক্ষেত্রে আমরা সংক্ষেপে কি বলতে পারি? অর্গানাইজেশন দ্য ট্রিটি দ্য আটলান্টিক ইউ দ্য নর্থ। তার মানে কি? তাহলে ফ্রেঞ্চ ভাষা এটাকে কি বলা হচ্ছে? তার মানে ন্যাটোর আরেকটা নাম কি? ওটান। লেখেন, ন্যাটোর অপর নাম হচ্ছে ওটান। এরপরে হচ্ছে ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র। ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র হচ্ছে দুইটি, তুরস্ক আর আলবেনিয়া। ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র হচ্ছে দুইটি, এক হচ্ছে তুরস্ক, দুই হচ্ছে আলবেনিয়া। বিশ্ব রাজনীতির 100 বছর বইটি কি পড়তে হবে? পড়তে পারলে খুবই ভালো, প্রিলি, রিটেন, ভাইবা সবগুলোর জন্যই ভালো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আমরা বললাম মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য কি প্রতিষ্ঠা করছে? ন্যাটো প্রতিষ্ঠা করছে। আপনারা নাম দিচ্ছেন ন্যাটোর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। খেয়াল করে দেখেন, এদিকে দেখেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এদিকে নজর না দিয়ে অন্যের দিকে নজর দিলে পরবর্তীতে বাসায় যেয়ে বুঝতে পারবেন না যে স্যার কি বলছিল, ঠিক আছে। তাহলে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, দেখেন নামের ভিতরেই বলে দিচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী যে সকল রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা কে দিবে? ন্যাটো দিবে। তাহলে কথা হচ্ছে ইউএস এর বন্ধু রাষ্ট্র কিন্তু নর্থ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী না, সেই রাষ্ট্রগুলো কে কে? দেখেন তো এখানে কে কে? অস্ট্রেলিয়ার কে? তাহলে এই দুইটা রাষ্ট্রের নিরাপত্তা কে দিবে?
ন্যাটো দিতে পারবে? তাহলে ইউএসএ যদি এই দুইটা রাষ্ট্রের নিরাপত্তা দিতে চাই, নতুন করে একটা কি করতে হবে? সংস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য এই দুইটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ইউএসএ একটা সংস্থা প্রতিষ্ঠা করে, যার নাম ছিল আনজুস। লেখেন আনজুস। লেখেন আনজুস। আনজুস পূর্ণরূপ, পূর্ণরূপ হচ্ছে কি বললাম? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি। আচ্ছা, ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র বললাম দুইটি, এক হচ্ছে তুরস্ক, দুই হচ্ছে আলবেনিয়া। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি কি ট্রিটি। প্রতিষ্ঠা 1951। প্রতিষ্ঠা 1951। দেখছেন? তাহলে দেখেন তো সদস্য রাষ্ট্র কতটি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর হচ্ছে কি ইউনাইটেড স্টেটস। লেখেন সদস্য হচ্ছে 3। সদস্য 3 লিখছেন। এরপরে দেখেন সদস্য 3, অফিসিয়াল ভাষা কি কি হবে? তিনটা দেশেরই রাষ্ট্রভাষা কি, আর আন্তর্জাতিক ভাষা হিসেবে তো ইংরেজি আছেই। তাহলে কি আর কিছু লাগবে? অফিসিয়াল ভাষা কতটি হবে? একটি। লেখেন অফিসিয়াল ভাষা হচ্ছে একটি। এবার লেখেন সদর দপ্তর ক্যানবেরা, অস্ট্রেলিয়া। ক্যানবেরা, অস্ট্রেলিয়া। লেখা শেষ। এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা বললাম আগের বিষয়টা একটু খেয়াল করে দেখেন, এটা কোন ধরনের সংস্থা হবে? শুধু সামরিক হবে? এটাও সেম, ওই আর্টিকেল 7-এ বলা হচ্ছে আগের মতো। তাহলে কি সামরিক, যৌথ নিরাপত্তামূলক এবং কি যৌথ প্রতিরক্ষামূলক। লেখেন সামরিক, সামরিক, যৌথ নিরাপত্তামূলক, যৌথ প্রতিরক্ষামূলক সংস্থা। সামরিক সংস্থা, যৌথ নিরাপত্তামূলক সংস্থা, যৌথ প্রতিরক্ষামূলক সংস্থা। তাহলে যদি আপনাদের মনে করেন সামরিক না থাকে যৌথ নিরাপত্তা বা যৌথ প্রতিরক্ষামূলক সংস্থা কোনটি, পারবেন তো? বুঝতে পারছেন? এখন ন্যাটো, আনজুস এগুলো সবই কি যৌথ নিরাপত্তা বা যৌথ প্রতিরক্ষামূলক সংস্থা। এখন দেখেন ইউএস এর বন্ধু রাষ্ট্র যারা উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী ছিল, তাদেরকে নিয়ে আমরা কি প্রতিষ্ঠা করছিলাম? ন্যাটো। এরা উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী, এজন্য নামই দিচ্ছেন নর্থ আটলান্টিক, ঠিক না? তাহলে খেয়াল করে দেখেন তো, এই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস কোন মহাসাগরের তীরবর্তী? ইউএস এর এসআইটে কি প্যাসিফিক, ঠিক না? তারপরে দেখেন এশিয়ার এখানে দক্ষিণে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে কি নিউজিল্যান্ড, এই দুইটা কি প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর, ঠিক না? তাহলে আগে যেহেতু উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী, এজন্য আপনি বলছেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে এই তিনটা রাষ্ট্র কোন মহাসাগরের তীরবর্তী? তাহলে এই তিনটা রাষ্ট্রের নাম আমি কেটে দিয়ে লিখতে পারি দ্য প্যাসিফিক, পারি কিনা? তার মানে এই সংস্থার আরেকটা নাম কি? দ্য প্যাসিফিক সিকিউরিটি ট্রিটি। লেখেন অপর নাম, অপর নাম হচ্ছে দ্য প্যাসিফিক সিকিউরিটি ট্রিটি। দ্য প্যাসিফিক সিকিউরিটি ট্রিটি। আর এই দ্য প্যাসিফিক সিকিউরিটি ট্রিটির সদস্য রাষ্ট্র আমরা প্রথম কি বললাম? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেখেন, আপনারা যদি মানচিত্র দেখেন তাহলে দেখতে পাবেন যে এশিয়ার দক্ষিণে অবস্থিত, ঠিক না?
এশিয়ার দক্ষিণে এই ভূখণ্ড থাকার কারণে এটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়া অর্থই হচ্ছে এশিয়ার দক্ষিণ দিক। তাহলে অস্ট্রেলিয়া অর্থ কি? এশিয়ার দক্ষিণ দিক। দেখেন অস্ট্রেলিয়া অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণ দিক। না, এরকম সংক্ষেপ সব জায়গায় দেওয়া যাবে না, ঠিক আছে? অস্ট্রেলিয়া অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণ দিক। কোথায়? এখানে যায় নাই। আচ্ছা, কেন যায় না সেটা আপনারা পাবেন, একটু পরে পাবেন। এরপরে দেখেন সেকেন্ড কি বললাম, অস্ট্রেলিয়ার পরে কোন দেশ? নিউজিল্যান্ড। দেখেন ডেনমার্ক আছে না একটা দেশ ইউরোপের, এই ডেনমার্কের একটা বিখ্যাত দ্বীপ আছে যার নাম হচ্ছে জিল্যান্ড। যার নাম কি? জিল্যান্ড। এই জিল্যান্ডের অধিবাসীরা একটা সময় ব্যবসা বাণিজ্য করার জন্য এই নতুন ভূখণ্ড নিউজিল্যান্ডে আসে। আসার পরে দেখে ওই জিল্যান্ড দ্বীপের আকার আকৃতি, জিওগ্রাফি, আবহাওয়া সবই হচ্ছে এই ভূখণ্ডের সাথে মিলে যাচ্ছে, এই জন্য তারা নাম দেয় কি? নিউজিল্যান্ড। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে জিল্যান্ড দ্বীপটি কোথায় অবস্থিত? ডেনমার্কে অবস্থিত। লেখেন জিল্যান্ড দ্বীপটি ডেনমার্কে অবস্থিত। চোখ অত উপরে ওঠে না আর কি, বুঝতে পারছেন? নিচের দিকে ছিল। আসলে বলতে কি, ওই অঞ্চল থেকে তারা তো অর্থনৈতিকভাবে বেশি লাভবান হতো না, বুঝতে পারছেন? আমি যখন আপনাদেরকে হচ্ছে কূটনৈতিক রাজনৈতিক পরিভাষা অর্থাৎ উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ পড়াবো, তখন বুঝতে পারবেন আসলে বিষয়গুলো কি। ঠিক আছে, একটা বিষয় তো ক্লিয়ার হবেন না, অনেকগুলা ক্লাস করলে তখন বুঝতে পারবেন। ঠিক আছে, সেটা আমি জানি না, অফিস থেকে শুনে নেবেন। এখন দেখেন এই 3 দিন তো হবেই, ঠিক আছে? হ্যাঁ, সকালে সবসময় ক্লাস থাকে, ঠিক আছে? সকালে রিটেন থাকে, এরপরে আবার ক্লাস আছে। হ্যাঁ, এখন দেখেন কোথায় ছিলাম? জিল্যান্ড। আমাদের হয়ে যাচ্ছে, তার মানে আমরা দেখলাম আনজুস দেখলাম, ন্যাটো দেখলাম। এখন কথা হচ্ছে ইউএসএ তার এই গ্রুপের নিরাপত্তা দিচ্ছে 2টা সংস্থা করে, তাহলে সোভিয়েত ইউনিয়ন এই গ্রুপের কি নিরাপত্তা দিবে না? অবশ্যই দিতে হবে। এই সোভিয়েত ইউনিয়ন, খেয়াল করেন, এই সোভিয়েত ইউনিয়ন তার এই বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য এই পোল্যান্ডের রাজধানী অর্শোতে মিলিত হয়ে একটা চুক্তি করে। এই চুক্তির মধ্য দিয়ে এই সংস্থা গঠিত হয়, যার কারণে এই চুক্তির নাম হচ্ছে অর্শো প্যাক্ট। নাম কি? অর্শো প্যাক্ট। তাহলে লেখেন সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য, সোভিয়েত ইউনিয়ন, আনজুসের ভাষা বললাম যে একটা, ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য 1955 সালে পোল্যান্ডের রাজধানী অর্শোতে মিলিত হয়ে অর্শো প্যাক্ট গঠন করে। 1955। অর্শো প্যাক্ট গঠন করে। বললাম সোভিয়েত ইউনিয়ন তার বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য 1955 সালে পোল্যান্ডের রাজধানী অর্শোতে মিলিত হয়ে অর্শো প্যাক্ট গঠন করে। তাহলে অর্শো প্যাক্ট গঠিত হচ্ছে কত সালে? উদ্দেশ্য কি? সমাজতান্ত্রিক গ্রুপের নিরাপত্তা প্রদান। তাহলে অর্শো প্যাক্ট কোন ধরনের সংস্থা? সামরিক, যৌথ নিরাপত্তামূলক, যৌথ প্রতিরক্ষামূলক। তাহলে লেখেন যৌথ নিরাপত্তামূলক, যৌথ প্রতিরক্ষামূলক। সামরিক, যৌথ নিরাপত্তামূলক, যৌথ প্রতিরক্ষামূলক। হ্যাঁ, সেম।
আপনি ন্যাটোর বিপরীতে গড়তেছেন, তাহলে ন্যাটো যে ধরনের সংস্থা হবে এটাও কি সেই ধরনের সংস্থা হবে, বিষয়টা তো বুঝতে হবে। এখন দেখেন একটা বিষয়, দেখেন এই সমাজতান্ত্রিক গ্রুপের পতন ঘটছে কত সালে? কারণ কি সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে, তাহলে যে সোভিয়েত ইউনিয়ন বা যে সমাজতান্ত্রিক গ্রুপের পতন ঘটছে 1991 সালে, তাহলে সেই গ্রুপের আর নিরাপত্তার দরকার আছে? তাহলে এই ওয়ারশ প্যাক্ট কি হবে? বিলুপ্ত হবে কত সালে? 91 সালে। তাহলে লেখেন বিলুপ্ত হয় 1991 সালে। তাহলে আমরা দুইটা গ্রুপ দেখলাম, ঠিক না? এখন দুইটা গ্রুপের বাহিরে অনেক রাষ্ট্র আছে না? এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার কোন রাষ্ট্র এখানে আছে? তার মানে এই দুই গ্রুপের বাহিরে কি অধিকাংশ রাষ্ট্র। আর এই দুই গ্রুপের মাঝে যদি যুদ্ধ হয়, যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ। তাহলে এই যুদ্ধ খেয়াল করে দেখেন শুধুমাত্র কি এই দুই গ্রুপকে ক্ষতি করবে, না পৃথিবীর সকল রাষ্ট্রকে ক্ষতি করবে? এই জন্য দেখেন এই সময় পুঁজিবাদী গ্রুপকে বলা হচ্ছে প্রথম বিশ্ব, সমাজতান্ত্রিক গ্রুপকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্ব, আর দুই গ্রুপের বাহিরে যারা তারা কি তৃতীয় বিশ্ব। এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো চিন্তা করতে থাকে যে এই দুই গ্রুপের মাঝে যুদ্ধ হলে আমরা প্রত্যেকটা রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হব, অতএব এই দুই গ্রুপকে আমরা এমন ভাবে চাপ প্রয়োগ করব যাতে করে দুইটা গ্রুপ কখনোই কি করতে না পারে, যুদ্ধ করতে না পারে। বুঝতে পারছেন? এই জন্য তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো একত্রিত হয়ে একটা সংস্থা প্রতিষ্ঠা করে, যে সংস্থার নাম কি ছিল? ন্যাম। যে সংস্থার নাম কি ছিল? ন্যাম। তাহলে লেখেন তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহ, তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহ জাতীয় স্বার্থ রক্ষা, জাতীয় স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, জাতীয় স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, জাতীয় স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য 1955 সালে, সার্বভৌমত্ব রক্ষার জন্য 1955 সালে 1955 সালে ইন্দোনেশিয়ায় 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 বান্দুং সম্মেলন করে। তার মানে ইন্দোনেশিয়ার একটা শহর আছে কি বান্দুং, সেখানে যে সম্মেলনটা হয় সেটাকে কি বলা হচ্ছে? বান্দুং সম্মেলন। আচ্ছা, কেন বিলুপ্ত হয়? বললাম যে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক গ্রুপের পতন ঘটছে, তাহলে যে গ্রুপই নাই ওই গ্রুপে তো নিরাপত্তার দরকার নাই, তাহলে অটোমেটিক বিলুপ্ত হয়ে যাচ্ছে 1991 সালে। ঠিক আছে, সেটা বলছি। স্যার মার্শাল প্ল্যান কমিকন বলেন স্যার? হ্যাঁ অবশ্যই বলবো, কিন্তু সেটা হচ্ছে থিওরি বা ডক্ট্রিনের ক্লাসে। অনেক প্ল্যান আছে এরকম, ঠিক আছে, শুধু মার্শাল প্ল্যান না, অনেক ডক্ট্রিন আছে, ট্রুম্যান ডক্ট্রিন, মনরো ডক্ট্রিন, ঠিক আছে, মতবাদ। ওকে, বান্দুং এ যে সম্মেলন হচ্ছে কত সালে? 1955 সালে। এই সম্মেলনকে কি বলা হচ্ছে? বান্দুং সম্মেলন। তাহলে ন্যাম প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটি? বান্দুং সম্মেলন কত সালে? 1955। লেখেন এটি ন্যাম প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আপনি যেভাবে বলছেন এভাবে কোনো বইয়ে লেখা পাবো? বই খুঁজে দেখতে পারেন যেভাবে লেখা আছে কিনা, ঠিক আছে। আশা থাকি এভাবে লেখা নাই, ঠিক আছে। কোনটা আসবে? সবই আসবে। দেখেন এখন কোনো কোশ্চেন করেন না, আপনাদের কথার অ্যান্সার সবই ধাপে ধাপে চলে আসবে। আর কোনো কোশ্চেন যদি থাকে পাশে একটু লিখে রাখবেন, আমি সেটা আপনাদেরকে পরে বলে দিব, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে মনোযোগটা হচ্ছে ব্রেক হচ্ছে। একটু দেখেন তাহলে ন্যাম প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটি? বান্দুং সম্মেলন। তারপরে হচ্ছে কত সালে? 1955 সালে। লেখেন 1961 সালে, 1961 সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে, 1961 সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে ন্যাম প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ হ্যাঁ, লেখেন ন্যাম প্রতিষ্ঠিত হয় 1961 সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে, বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে।
তারা উদ্যোগ গ্রহণ করছে যে আমরা একটা সংস্থা প্রতিষ্ঠা করব, কিন্তু বললেই কি প্রতিষ্ঠিত হবে? এটা যুগোস্লাভিয়ার রাজধানী ছিল তখন, এখন বর্তমানে হচ্ছে সার্বিয়া। ঠিক আছে, ওকে। এখন আসেন ন্যাম, লেখেন এক নজরে ন্যাম। পূর্ণরূপ হচ্ছে নন অ্যালাইড মুভমেন্ট। পূর্ণরূপ হচ্ছে নন অ্যালাইড মুভমেন্ট, যেটাকে বাংলায় বলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। ঠিক আছে, বাংলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন। এখন আপনারা বলেন ন্যাম কোন ধরনের সংস্থা? ধরন নিরপেক্ষ, ধরনের ভিতরে নিরপেক্ষ আছে? হ্যাঁ, কোন ধরনের সংস্থা? ন্যাম কোন ধরনের সংস্থা? খেয়াল করে দেখেন, আমি বারবার বলছি যে এখানে একবার আমরা বলছি যে এই ন্যামভুক্ত কোন একটা রাষ্ট্র আক্রান্তের শিকার হলে তারা একত্রিত হয়ে আক্রমণ করবে, বলছি? বলি নাই। আমরা বলছি দুইটা রাষ্ট্র যাতে যুদ্ধ না করে এজন্য তাদেরকে কি করবে? চাপ প্রয়োগ করবে। চাপ প্রয়োগ করা হয় নেগোসিয়েশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? নেগোসিয়েশন, ডিপ্লোম্যাটিক ওয়েতে। কথা বুঝতে পারছেন না? নেগোসিয়েশন কিসের অন্তর্ভুক্ত? রাজনীতির অন্তর্ভুক্ত। তাহলে ন্যাম কোন ধরনের সংস্থা? রাজনৈতিক সংস্থা। লেখেন ধরন হচ্ছে রাজনৈতিক সংস্থা। ধরন হচ্ছে রাজনৈতিক সংস্থা। ধরন হচ্ছে রাজনৈতিক সংস্থা। সদস্য, সদস্য হচ্ছে কত? 120। লেখেন সদস্য হচ্ছে 120। পাঁচটা সদস্য রাষ্ট্র যারা চেষ্টা চালাচ্ছে সদস্যপদ গ্রহণের জন্য, এখনো পর্যন্ত তারা পায়নি। যদি পেয়ে যায় তাহলে কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, এই জন্য অনেক বইতে দেখবেন লেখা দেখবেন 125টা, কিন্তু এখনো পর্যন্ত 5টা হয় নাই। ঠিক আছে, 120। হ্যাঁ, এখন আসেন লেখেন যে সদর দপ্তর। সদর দপ্তর, ন্যামের সদর দপ্তর কোথায়? ন্যামের সদর দপ্তর নেই। লেখেন নেই, ন্যামের সদর দপ্তর নেই। কিন্তু কিন্তু অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয় জাকার্তা হতে। কিন্তু অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয় জাকার্তা হতে। অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয় কোথা থেকে? জাকার্তা হতে। এখন মনে করেন আপনাদের পরীক্ষার হলে কোশ্চেন আসছে যে ন্যামের সদর দপ্তর কোথায় অবস্থিত। আমি অপশন দেই, ন্যামের সদর দপ্তর কোথায় অবস্থিত? 1 নম্বর নেই, 2 নম্বর হচ্ছে বান্দুং, 3 নম্বর হচ্ছে ঢাকা, 4 নম্বর হচ্ছে বেলগ্রেড। অ্যান্সার কি হবে? নেই। আচ্ছা, মনে করেন এখন নেই অপশনটাই নেই। এখন নেই অপশনটাই নেই, তাহলে অ্যান্সার কি হবে? জাকার্তা। কথা মনে থাকবে? নেই থাকলে নেই অ্যান্সার, নেই না থাকলে কি হবে? জাকার্তা হবে। ঠিক আছে, এরপরে পাশে লিখে রাখেন যে সকল সংস্থার সদর দপ্তর নেই। যে সকল সংস্থার সদর দপ্তর নেই। যে সকল সংস্থার সদর দপ্তর নেই। 1 নাম্বার কি বললাম? ন্যাম। 2 হচ্ছে G7। 3 নাম্বার হচ্ছে G77। 4 নাম্বার হচ্ছে ব্রিক্স। 4 নাম্বার কি? ব্রিক্স। এই পর্যন্ত ক্লিয়ার আপনারা সবাই? এখন কথা হচ্ছে আপনাদের গাইড বইগুলোতে দেখবেন যে লেখা আছে ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? সাংহাইতে। কিন্তু ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই। কিন্তু ব্রিক্স ভুক্ত একটা ব্যাংক আছে যার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকটা সাংহাইতে অবস্থিত। এই জন্য তারা অ্যান্সার করছে কি? সাংহাই। কিন্তু নেই অপশনে থাকলে কি অ্যান্সার হবে? নেই। কিন্তু নেই অপশনে না থাকলে কি হবে? সাংহাই। মনে থাকবে?
এরপরে লেখেন প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা, হ্যাঁ, এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কি করছে, সদস্যপদ লাভ করছে এনডিবিতে। ঠিক আছে, হ্যাঁ, ন্যামের প্রতিষ্ঠাতা লেখেন, ন্যামের প্রতিষ্ঠাতা হচ্ছে 5 জন। ন্যামের প্রতিষ্ঠাতা হচ্ছে 5 জন। 1 নাম্বার জওহরলাল নেহেরু, কোন দেশ, ভারত। 2 নাম্বার হচ্ছে জোসেফ মার্শাল টিটো, কোন দেশ, যুগোস্লাভিয়া। আহমদ সুকর্ণ হচ্ছে কোন দেশ, ইন্দোনেশিয়া। 4 নাম্বার হচ্ছে জামাল আব্দেল নাসের, কোন দেশ, মিশর। 5 নাম্বার হচ্ছে কওমি নক্রুমা, কোন দেশ, ঘানা। 5টা লেখেন। প্রতিষ্ঠাতা তো ব্যক্তি হয়, ঠিক আছে, যদি ব্যক্তি না থাকে তাহলে এই দেশগুলো হবে। ঠিক আছে, হ্যাঁ, তৃতীয় বিশ্বের। সবার কি লেখা কমপ্লিট? কওমি নক্রুমা, ঘানা। কওমি নক্রুমা, ঘানা লেখা শেষ কিনা? এখন দেখেন একটু আমরা আলোচনা করি। প্রথমে কি বললাম, জওহরলাল নেহেরু কোন দেশের, ভারতের। ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহেরু। পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র যে রাষ্ট্রের জাতির জনক কখনো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেনি, সেই রাষ্ট্রের নাম কি, ভারত। কারণ ভারতের জাতির জনকের নাম কি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর মূল নাম কি ছিল, মোহনদাস করমচাঁদ গান্ধী, আর তার উপাধি হচ্ছে মহাত্মা গান্ধী। এই উপাধি কে প্রদান করে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন তাকে মহাত্মা গান্ধী উপাধি প্রদান করে, তখন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে পাল্টা একটা উপাধি প্রদান করে। সেই উপাধির নাম কি, গুরুদেব। সেই উপাধির নাম কি, গুরুদেব। এই মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনের সূচনা ঘটে দক্ষিণ আফ্রিকাতে। সে অভিবাসী হিসেবে দক্ষিণ আফ্রিকাতে গমন করে। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে বর্ণবাদী প্রথা চালু আছে। এই জন্য তিনি কৃষ্ণাঙ্গদের সাথে একত্রিত হয়ে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তার মানে তার রাজনৈতিক জীবনের সূচনা হচ্ছে কোথায়, দক্ষিণ আফ্রিকাতে। এখন ওখানে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে থাকে। একটা পর্যায়ে সে খেয়াল করে দেখে যে এখানে যেমন ব্রিটিশরা নির্যাতন করছে সাধারণ জনগণ বা কৃষ্ণাঙ্গদের উপরে, ঠিক তেমনি ভাবে আমার মাতৃভূমিতেও ব্রিটিশরা সাধারণ জনগণের উপরে নির্যাতন করছে। এই জন্য তিনি দক্ষিণ আফ্রিকা থেকে কোথায় চলে আসে, ভারতীয় উপমহাদেশে, এবং এখানে এসে তিনি অসহযোগ এবং অসহিংস আন্দোলন শুরু করে। মনে থাকবে? তারপর আমরা বললাম ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহেরু। এই যে আপনারা এখন শিল্পোন্নত ভারতকে দেখতেছেন না, এই শিল্পোন্নত ভারতের প্রধান রূপকার হচ্ছে জওহরলাল নেহেরু। কারণ জওহরলাল নেহেরু যেদিন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, ওই দিন উনি হচ্ছে সেভ করতে যাচ্ছে। সকালে তো মিটিং এর আগে ছেলেরা কি করে, গুরুত্বপূর্ণ মিটিং এর আগে কি সেভ করবে। এখন সেভ করতে যেয়ে সে যে ব্লেড, লেজার যা কিছুই নিচ্ছে, ফোম টোম সবকিছুতে লেখা মেড ইন ব্রিটেন, মেড ইন ইউএসএ, মেড ইন ফ্রান্স। তখন তার টনক নড়ছে যে আমি একটা স্বাধীন ভূখণ্ড পেলাম, বাট এই স্বাধীনতার অর্থ কোথায় যদি সামগ্রিক পণ্যদ্রব্যের জন্য আমি বিদেশিদের উপরে নির্ভরশীল থাকি। এই জন্য সে তার মিটিং পরবর্তী সময়ে শিল্পপতিদেরকে কল করছে যে আজ থেকে আপনারা যে সকল পণ্যদ্রব্য উৎপাদন করবেন, আমি এই সকল পণ্যদ্রব্য বিদেশ থেকে কি করব না, আমদানি করব না। যার প্রেক্ষিতে দেখেন আজকে বড় বড় শিল্প প্রতিষ্ঠান ভারতে এমনিতেই গড়ে ওঠে নাই।
কথা বুঝতে পারছেন? আপনি নিজ দেশের শিল্প প্রতিষ্ঠানকে বলবেন যে আপনারা কি করেন, উৎপাদন করেন, আর ইউনিলিভার, স্কয়ারের মতন এরকম বিভিন্ন আপনি হচ্ছে প্রোডাক্ট আমদানি করবেন, তখন এই শিশু শিশু শিল্প এরা কি টিকে থাকতে পারবে? ওদের প্রতিযোগিতার সম্মুখীন হয়ে কি করতে পারবে না, টিকে থাকতে পারবে না। এই জন্য হচ্ছে নিজ দেশের পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে ছাড় দিতে হবে, সুযোগ দিতে হবে, যে সুযোগটা হচ্ছে কে দিছিল, জওহরলাল নেহেরু দিছিল। কথা বুঝতে পারছেন?